আগামী 11ই জুন 2026 2026-27 অর্থ বছরের জন্য যে জাতীয় বাজেট সেটি ঘোষিত হতে যাচ্ছে। তো একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে আমার যে বাজেট ভাবনা, সেখানে আমি বলতে চাই যে আমাদের দীর্ঘদিনের যে দাবি, সেখানে এই আমরা বলে আসছিলাম যে জাতীয় বাজেটের 1% সংস্কৃতি খাতে বরাদ্দের জন্য। এই যে সংস্কৃতি খাতে বরাদ্দের বিষয়টি, এটি কেন জরুরি? একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে মনে করি যে আমাদের সমাজে যে অস্থিরতা চলছে, আমাদের যুব সমাজ এবং ছাত্র সমাজ যারা এত বড় একটা ঘটনা ঘটালো 2024 সালে 5ই আগস্ট, যে ছাত্র শ্রমিক জনতার যে গণ অভ্যুত্থান সেটি সংগঠিত হতে দেখলাম আমরা। তার পরবর্তীতে আমরা যে মানুষের যে সাংস্কৃতিক মানের যে উলম্ফন ঘটার কথা এত বড় একটা ঘটনার মধ্য দিয়ে, সেটা আমরা মনে করছি যে সেটা কোনো না কোনো ভাবে তার অভাব সেটি আমরা উপলব্ধি করছি। আর তার পেছনের যে কারণ সেটি মনে করি যে আমাদের যে এই সাংস্কৃতিক যে আয়োজনের জন্য যে সরকারি বরাদ্দ সেটি অত্যন্ত নগণ্য। আমরা দেখেছি যে এই ইতিপূর্বে যে বাজেট হয়েছে সেই বাজেটে 0.06% আমরা জাতীয় বাজেটের এই বরাদ্দ দেখেছি সংস্কৃতি খাতে। কিন্তু আমাদের দীর্ঘদিনের চাওয়া ছিল যে জাতীয় বাজেটের অন্তত পক্ষে 1% যেন সংস্কৃতি খাতে বরাদ্দ দেওয়া হয়। আমরা এই যে যুব সমাজের মধ্যে অবক্ষয় দেখতে পাচ্ছি, তার অন্যতম কারণ যে আমাদের শহর বলি, আমাদের উপজেলা থানা পর্যায়ে আমাদের পাঠাগার, এগুলির অভাব, যেখানে যুব সমাজ তাদের যে বই পড়ার মধ্য দিয়ে তাদের যে মননের যে বিকাশ ঘটাবে এবং বিভিন্ন মনীষীর সঙ্গে পরিচিত হবে। আমরা সবাই ভালো করে দেখি যে শরৎচন্দ্রকে ওইভাবে আমরা জানি না, চিনি না। আমরা রবীন্দ্রনাথ, নজরুলকে সেইভাবে উপলব্ধি করতে পারি না। এর পেছনের কারণ এই যে আমাদের যে পাঠাভ্যাস, আমাদের যে আয়োজন, জাতীয় আয়োজনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই যে পাঠাগারের অভাব। আগে এই পাঠাগারগুলি ছিল, পাঠাগার আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেখেছি যে পাড়া মহল্লায়ও আমরা পাঠাগার পেয়েছি। পড়ার প্রতি মানুষের এক ধরনের চর্চা, সেটা আমরা দেখেছি। কিন্তু ইদানিং এই সময়ে এসে আমরা দেখেছি যে এটা কমে যাচ্ছে এবং আমাদের শাসক গোষ্ঠীও চায় যে আমরা যে ছাত্র সমাজ, যুব সমাজ, এরা পাঠাভ্যাস থেকে দূরে থাকুক, অপসংস্কৃতির সাথে তারা যুক্ত থাকুক। আমরা দেখতে পাই যে হাতের নাগালে এখন স্মার্টফোন, সেই স্মার্টফোনে আপনি চাইলেই যে কোনো ওয়েবসাইট ঘুরে আসতে পারবেন এবং এই যে এই ঘুরে আসার মধ্য দিয়ে আপনি এই যে পর্ণ সংস্কৃতি, হ্যাঁ, সেইটার সাথে পরিচিত হতে পারবেন খুব সহজে, যা আগে এত বেশি সহজলভ্য ছিল না। হ্যাঁ, তো সরকারও যদি এই বিষয়গুলি না ভাবে, আমরা আসলে কোনটাকে প্রমোট করব? আমরা এই সংস্কৃতি খাতে এই অর্থ বরাদ্দ করব, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করব, গান, আবৃত্তি, নৃত্য প্রতিযোগিতা, এই যে এগুলির মধ্য দিয়ে মানুষের মধ্যে যে মননের বিকাশ হবে, সেই রাস্তাগুলি যদি আমরা খুলে না দিই, সেগুলি যদি আমরা বন্ধ করে রাখি আমাদের আয়োজনের মধ্য দিয়ে, তাহলে এই বিকশিত মানুষ আমরা এই সময়ে পাওয়া খুব দুষ্কর হবে। আর সেই জায়গা থেকে আমরা বলছি যে
এই যে আমরা এই সময় এসে দেখতে পাচ্ছি যে মাদ্রাসাগুলিতে বলাৎকারের ঘটনা, এবং প্রত্যেকটা মাদ্রাসা শিক্ষকের হাতে স্মার্টফোন। তাহলে তারা কি চর্চা করে? শিক্ষক হিসাবে যে নৈতিকতা তাদের থাকার কথা ছিল, সেই নৈতিকতা তারা ধারণ করছে না। এবং এই যে অপচর্চা, অপসংস্কৃতির মধ্য দিয়ে তারা তাদের জীবন পরিচালনা করছে। তারা ওই শিক্ষকরা কখনো শরৎচন্দ্র পড়েনি, রবীন্দ্রনাথ পড়েনি, নজরুল পড়েনি, বঙ্কিমচন্দ্র পড়েনি। তারা জীবনানন্দের কবিতার সাথে তারা পরিচিত না। তারা মাইকেল মধুসূদনের কবিতার সাথে পরিচিত না। তাহলে আমি যদি এই সমস্ত মনীষীদের বা কবি সাহিত্যিকদের সঙ্গে পরিচিত না হই, তাহলে আমার যে শব্দ চয়ন সেগুলো কি হবে? আমি কি বলবো? আমার মুখের ভাষা কি হবে? আমরা দেখতে পেয়েছি যে এই ইতিমধ্যে যে বেশ কিছু সমালোচনা এসেছে। আমরা দেখেছি যে ২৪-এর অভ্যুত্থানের অংশগ্রহণকারী একজন উসমান হাদি, তাকে আমরা দেখেছি যে নজরুল, বিদ্রোহী কবি কাজী নজরুলের কবরের পাশে শায়িত করতে। তার যে মৃত্যুর ঘটনা, সেটা দুঃখজনক। আমরা সেই ঘটনার তদন্ত দাবি করি এবং দ্রুত তদন্তের মাধ্যমে সেই দোষী শাস্তি দাবি করছি। কিন্তু পাশাপাশিও বলতে চাই যে এই উসমান হাদির মতো একজন মানুষ, যিনি নারীদের অবমাননা করতেন, নারীদের সম্পর্কে অবমাননাকর কথাবার্তা বলতেন, গালিগালাজ করতেন, তেমন একজন মানুষ মৃত্যুর পরে তার কবর আমরা নজরুলের পাশে স্থাপন করলাম। আবার আমাদের যে এই পড়াশোনার যে অবস্থা, সেখানে আমরা দেখতে পাই যে এই হাদি নাকি আমাদের জাতীয় কবি নজরুলকে পরিচিত করেছেন আমাদের এই জাতীয় জীবনে এই সময়ে এসে। তাহলে এই যে কথাগুলি আমাদের শুনতে হচ্ছে, সেই কথাগুলি আমাদের শুনতে হতো না যদি আমরা রাষ্ট্রীয় আয়োজনে আমরা সাংস্কৃতিক বরাদ্দগুলি আমরা পেতাম। আমরা অনেক বেশি এই সাংস্কৃতিক চর্চাগুলি করতে পারতাম। সাংস্কৃতিক সংগঠনগুলির যদি আর্থিক বরাদ্দ থাকতো, তাহলে তারাও বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আমাদের স্কুল কলেজের শিক্ষার্থীদের সেই ইভেন্টের সাথে যুক্ত করতে পারত। নৃত্য প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এগুলির সঙ্গে যুক্ত রাখতে পারত। তাহলে তার এই যে এই অপসংস্কৃতির দিকে যে মন ধাবিত হওয়া, সেই দিকে ধাবিত হতো না। আর সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের এই যুব সমাজকে যদি এই গহ্বর থেকে, অপসংস্কৃতির গহ্বর থেকে উদ্ধার করতে হয়, তুলে আনতে হয়, তাহলে আমাদের সাংস্কৃতিক বাজেটটা বাড়ানো জরুরি। আমরা দীর্ঘদিন ধরে যে জাতীয় বাজেটের ১% আমরা চাচ্ছিলাম, আমার মনে হয় যে আগামী ২৬-২৭ অর্থ বছরে যে বাজেট ঘোষণা হবে ১১ই জুন, সেখানে আমরা দাবি করছি আমাদের জাতীয় বাজেটের ২% সংস্কৃতি খাতে বরাদ্দ দেওয়ার। এই বলে আমি আমার